দেশে মাদক নির্মূল করতে হলে আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অভিযান চালাতে হবে, এমন মন্তব্য করেছে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় দেশে মাদকের বিস্তার বেড়েছে মন্তব্য করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। প্রতিনিধি আনিসুর রহমানের তথ্যচিত্রে জুবায়ের রহমানের রিপোর্ট। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বললেও বাস্তবে অপরাধ, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। জামায়াতের আমির বলেন, সরকারকে দেশের প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে। যেখানেই বৈষম্য দেখা যাবে সেখানেই বিরোধী দল আওয়াজ তুলবে বলেও জানান তিনি। সরকারি দলও সীমালঙ্ঘন করবে না আচরণে, আর বিরোধী দলও অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি তো দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দেবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের গর্জন করবে, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি, এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে, আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। পরে নেত্রকোনা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুরে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকার উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে। উদ্ভাবকদের এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমি ঠাকুরগাঁও গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবো, ডেকে নিয়ে গিয়ে, এবং আপনাকে কিভাবে আরো সহযোগিতা করা যায় চেষ্টা করবো। আমি সব বেশি চেষ্টা করবো যেটা হচ্ছে যে আমি তাকে একটা জাতীয় পুরস্কার দিতে চাই। তিনি আরো বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষের কর্মসংস্থান, কৃষির উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে কাজ, খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে না, বেতন ভাগ পরিমাণ হবে, তাদের ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। এদিকে লক্ষ্মীপুরে এক সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ি দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোন লোক থাকবে, কোন লোক থাকবে না। ওসি সাহেব আমার পাশে আছে, কথাগুলো শুনছে, উনি ওনার ব্যবস্থা নেবে। প্রশাসনিক কাজ প্রশাসনিক গতিতে চলবে, রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। আইন শৃঙ্খলার অবনতি কেউ ঘটাবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। মাদকের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায় জড়িত যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায়
জালজার জলাতার নীতি বাস্তবায়ন করে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করা হবে। শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। পরে জনসমাবেশে হাওড় অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। হাওরগুলি আমরা মাছ ছেড়ে দিই যাতে করে সবাই সেই মাছটি ধরতে পারে। এবং আমাদের কিন্তু নীতি আছে, জাল যার জল তার। কাজেই আপনি যে প্রশ্ন করছেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাস থেকে প্রশাসনের সহায়তায় দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাক্তার AZA জাহিদ হোসেন MP। চট্টগ্রামের অক্সিজেন এলাকার রৌফাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পরিদর্শন শেষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে অতীতে কিছু ভুল ত্রুটি হয়েছে, তবে ভবিষ্যতে সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে ওভাবে প্রশিক্ষিত করব যাতে হসপিটালের সেবায় তারা আরও বেশি অবদান রাখতে পারে। শুধু কেয়ার গিভিং বা নার্সিং না, কম্পিউটার সায়েন্স আছে এবং অন্যান্য অফিস ওয়ার্ক আছে। এই সমস্ত বিষয় যাতে আমরা যথাযথভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারি। আপনারা আমাদের কাছে যদি চাহিদা দেন, সেই অনুযায়ী আমরা প্রশিক্ষিত করব। রাজবাড়ীর দৌলদিয়া যৌনপল্লীর প্রায় সব ঝুঁকিপূর্ণ মা ও শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় রেজিস্ট্রার জেনারেল ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ। সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে এক কর্মশালায় তিনি বলেন, এই সাফল্য দেশজুড়ে মডেল হিসাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, সুবিধাবঞ্চিত কোনো শিশুকে জন্ম নিবন্ধনের বাইরে রাখা হবে না। এবছর আমরা সরকারি শিশু পরিবার যারা আছে সমাজসেবা অধিদপ্তরের অধীন সেটা এবং এতিমখানা এসব জায়গায় যেসব সকল শিশু যাদের মা নেই অথবা বাবা নেই অথবা বাবা মা কেউ নেই, সরকারের কাস্টোডিয়ানে আছে, এদের জন্ম নিবন্ধন সম্পন্ন করার আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই লক্ষ্যে আমরা সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করব। মৌলভীবাজারের জুরি উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে 10 জনকে বাংলাদেশে পুশিনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর বিরুদ্ধে। পুশিন করা ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 7 জন নারী ও 1টি শিশু রয়েছে। পরে রাতে তারা বিজিবির প্রবল বাধার মুখে আবারও ভারতে ফিরে গেছে। বিজিবি জানিয়েছে, স্থানীয় কিছু মানুষ পুশিনে BSF-কে সহযোগিতা করেছে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। তাদের ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে আছে। বিষয়টি নিশ্চিত করে 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, BSF যাদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করেছিল তারা বিজিবির প্রবল বাধার মুখে আবারও ভারত ফিরে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা সহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৩,৮৪০ কেজি ফুচকা উদ্ধার করা হয়। আটককৃতদের মালামালের আনুমানিক মূল্য ৫৯,২০,০০০ টাকা। সীমান্তে নিরাপত্তা, পুশিন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযানে 231 বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য স্ক্যাপ উদ্ধার করেছে পুলিশ। সকালে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই সময় নুরুল ইসলাম ও খাদিজা বেগম নামে 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ধন্যবাদ। আমরা আজ সকাল 8টার সময় সংবাদ পাই যে কতিপয় মাদক ব্যবসায়ী স্কার্ফ সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে আসছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানের প্রেক্ষিতে আমরা 2 জন মাদক ব্যবসায়ী সহ 231 পিস মাদক স্কার্ফ উদ্ধার করি এবং উদ্ধার করে জব্দ তালিকা করে থানায় নিয়ে আসি আসামি সহ। মামলা রুজুর প্রক্রিয়াধীন। মামলা রুজু হলে আমরা আসামি বিজ্ঞাপন করব। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের 4 দিন পর ইছামতি নদী থেকে আব্দুল মালেক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ইছাপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়ায় কবরস্থান সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বজনরা পরিচয় নিশ্চিত করেন। পরিবার জানান, গত 30 জুন বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 9 বছর বয়সী শিশু আয়েশা ও তার চাচি বিথি আক্তার নিহত হয়েছেন। দুপুরে উপজেলার 2য় খণ্ড ইউনিয়নের ঝিনাইর ঘেট এলাকায় এই ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, শিবচরের মাতবরকান্দি গ্রামে ওই পরিবারের সদস্যরা একটি ইজি বাইকে করে পাশের কাদিরপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান ইজি বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি মারা যান। এই ঘটনায় আরও 4 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় রাস্তা। যানবাহন চলাচল তো দূরের কথা, জুতা হাতে নিয়ে চলতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন সংস্কার না হয় চরম দুর্ভোগে পড়েছেন রংপুরের পীরগাছা উপজেলার দোলাবাড়ি ও ছোট পানশিয়া এলাকার বাসিন্দারা। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকা থেকে ছোট পানশিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর তখনই রাস্তাটি পরিণত হয় কাদা আর পানির জলাশয়ে। এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার মানুষ, কিন্তু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে, ভ্যান রিক্সাও প্রবেশ করতে পারে না। আমরা খুব কষ্টই চলতেছি, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতেছে না। দিন আনি দিন খাই আমরা যদি ভ্যান না বার করতে পারি খাবো কেমনে, আমরা চলবো কেমনে? অসুস্থ হয় অ্যাম্বুলেন্স নিয়ে যাবো যায় না, একটা ডাক্তার ঢোকে না। আমাদের এই পাশে প্রচুর ফসল আছে, আনা নেওয়া খুব সমস্যা। অন্যদিকে বড় পানশিয়া ও ছোট পানশিয়ার কয়েকশো কৃষক পরিবার ফসল পরিবহনে পড়েছেন চরম সংকটে। রাস্তার কারণে এবারে যাওয়া আসি করে পারতেছে না, এবং কি দোলার ফসল যে আমরা নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারতেছি না। এখন আমাদের বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারে না, কেউ মাস্টারি করে তারা যাইতে পারে না। বিদ্যালয়গামী কোমলমতি শিশুরাও প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। দুর্ভোগ যেন হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা। অনেক পচা পানির ভিতর দিয়ে আমরা স্কুলে যাইতে আমাদের সমস্যা হয়। রাস্তাটা ভালো হলে আর কি আমাদের যাতায়াতেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস এই জনপ্রতিনিধির। নতুন করে প্রকল্পে যেটা যদি ধরা যায় তাহলে 1 নম্বর লিস্টে এই 3টে রাস্তা আছে, আরাজি গোপাল, একটা ঠাকুরডিগির পার, আর এটা হাকিম সর্দারের বাড়ি থেকে 1301 মিটার এই রাস্তা। তামান্না সাদিকা, মাই টিভি। বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীরবর্তী একটি এলাকায় গড়ে উঠেছে পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের একটি কেন্দ্র। স্থানীয়দের মতে এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়েও উঠেছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। বরিশালের বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামে সুগন্ধা নদীর তীরবর্তী গড়ে উঠেছে গাড়ির ব্যবহৃত টায়ার, প্লাস্টিকের বর্জ্য ও জুতার কারখানার পরিত্যক্ত রাবার রিসাইক্লিং কারখানা। ডিজেল ও ফার্নেস অয়েলের পরিবর্তে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে এই গ্রিন অয়েল চাপ কমাবে ডিজেলের দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। টায়ার থেকে আমরা তেলটা তৈরি করছি, এই তেলটা আমাদের রাস্তার কাজে লাগতেছে,
তো এটা তো আমাদের জন্য আরো ভালো মনে করি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সংশোধন করলে বা বুঝিয়ে বললে যে এইটা আপনার করা যাবে না, এটা একটু মেনে চলেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। আর যদি আপনারা যদি বন্ধ করে দেন তাহলে আমাদের কিছু করার নেই। এটা যদি মনে করেন যাই গিয়া তো আমাকে একজনের হাক দিকে যাইতে হবে গিয়া। টায়ারগুলো আমরা সংরক্ষণ করে এই মিলে সাপ্লাই দিই, তার জন্য আমাদের পেটও চলে। এখন একটা কাজকর্ম এখানে একটা প্ল্যান্ট হয়েছে, করতে পারতেছি, দেন আমাদেরও ভালো যাইতে আছে। তবে স্থানীয়দের অভিযোগ, আধুনিক ও নিরাপদ প্রযুক্তির অভাবে পুরো প্রক্রিয়াটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের একাংশ বলছেন এ ধরনের কার্যক্রমের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ও পরিবেশ দূষণের সংখ্যা তৈরি হয়েছে। এখানে বাড়িতে ক্ষয়ক্ষতি হয়, তারপর ফল গাছগাছালি এগুলো ক্ষতি হয়। এখানে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। এদিকে পরিবেশ সংরক্ষণে কাজ করা একটি সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে। তাদের দাবি, পরিবেশগত শর্ত পূরণ না হলে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ আইন অনুযায়ী করতে পারছে না, তার ভিত্তিতে মূলত তারা আমাদের একটা উত্তর দিবে। যদি তাদের উত্তর সন্তোষজনক হয় বা তাদের সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা সেভাবে চলবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনা করা হলে আপাতত বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। মালিককে বলার পরে উনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন যে যে সমস্ত ব্যত্যয় রয়েছে এগুলো আমি ঠিক করে নেবেন অতি তাড়াতাড়ি। তো এটা ঠিক করার পরে আমরা আবার পরিদর্শন করব। একদিকে প্রাণহীন বিসিক শিল্প নগরী, তাই প্রতিদিনই বাড়ছে অগণিত বেকার শ্রমিকের সংখ্যা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো প্রকৃতি, পরিবেশ আর কলকারখানার নিয়ম মেনে পরিচালিত হবে, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসনে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান এবং সড়কের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সিএনজি চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিভিন্ন অপরাধে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, ইউপি সদস্য আবুল হোসেন তুষার, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সহ অনেকে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সকালে উপজেলার বাগুটিয়া চর সলিমাবাদ এলাকায় প্রদর্শন করেন এবং বন্যা ও নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত 181টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌহালির সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা। রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ 2026-27 শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির নানা দিক তুলে ধরে আলোচনা করেন। যার সাহিত্য, সঙ্গীত, সমাজ সচিববৃন্দ এবং আরো গভীরভাবে তুলে ধরার জন্য নজরুল বর্ষ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় 2025-26 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সবজি বীজ, ফলদ গাছের চারা কলম, সার
বালাইনাশক ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে রায়পুর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাজিদুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া। চট্টগ্রামের বাজারে কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের জীবনে। আজ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজি এখনও 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে, তবে ঝিঙ্গা, করলা ও কাঁকরোলের দাম নেমে এসেছে 40 টাকায়। অন্যদিকে ডজন প্রতি 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দামও কেজিতে কমেছে 20 টাকা। তবে বেড়েছে চাল, আটা, ময়দার দাম। বাজারে মূল্য তালিকা না থাকায় অনেক বিক্রেতা ইচ্ছে মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এছাড়া সমুদ্রে মাছ ধরা শুরু হলেও এখনও কমেনি সামুদ্রিক মাছের দাম। মাংসের বাজারেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। কুড়িগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এছাড়া বেড়েছে মুরগি, পেঁয়াজ ও মাছ ও ভোজ্য তেলের দাম। নিচু এলাকায় বন্যার পানি প্রবেশ করায় বাজারে শাক নেই বললেই চলে। গত এক সপ্তাহের তুলনায় বেগুনের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। কাঁচামরিচ 80 থেকে 100 টাকা কেজি। দেশি পেঁয়াজ দাম বেড়ে 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পটল, ঝিঙে, আলুর দাম কিছুটা কম রয়েছে। কেজিতে 20 টাকা দাম বেড়েছে দেশি মুরগির। এছাড়া ব্রয়লার 1 লাফে 140 টাকা থেকে 180 টাকা কেজি। সোনালী 320 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের ভোজ্য তেল সরবরাহ কম থাকায় কিছুটা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তবে ডিম পূর্বের দামে 830 টাকা 100 ডিম বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়ক থেকে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং মাজদাইর বাজারের একটি টেলিকম ও ফ্লেক্সিলোড ব্যবসার মালিক ছিলেন। গত 1 জুলাই সকাল থেকে নিখোঁজ থাকার পর পরিবারের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পটুয়াখালীর বাউফলে ফলজ বনজ ঔষধি গাছের চারা রোপণ ও দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু। নার্সিং ইনস্টিটিউট মাঠে ফলের গাছ রোপণ শেষে ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি 37 ধরনের দেশীয় ফল, ফলের পুডিং ও ফলের পিঠার উৎসবে যোগ দেন। বাউফল নার্সিং কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগমের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নার্সিং কলেজের অধ্যাপক ফেরদৌস বেগম, সহকারী অধ্যাপক অহিদুজ্জামান সুপন, কৃষি সম্প্রসারণ অফিসার রেদওয়ান তালুকদার ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে মানববন্ধনে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান আব্দুল গফুর। দুপুরে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নটির চেয়ারম্যান আব্দুল গফুর। পাঠকালে তিনি বলেন, গত 26 জুন সারা দেশের ন্যায় উপজেলার নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইউনিয়ন যুব বিভাগ আয়োজনে একটি মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। মানববন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন ইউপি সদস্যকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার
ছড়াইছেন। ওনারা বলেছেন যে মাদক ব্যবসায়ীদেরকে মাসোহারা নিয়ে আমি মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করি। বিভ্রান্তকর বক্তব্য, তার জোর প্রতিবাদ জানে আমি বলতেছি যে নলডাঙ্গায় প্রায় 30,000 লোক যদি বলতে পারে যে চেয়ারম্যান কোনো মাদকের সাথে জড়িত বা মাদকের কোনো উৎসাহ নিয়ে সে মাদককে সহযোগিতা করে, এরকম ধরনের কোনো প্রমাণ দিতে পারে, তা আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমি নিজে পদত্যাগ করব। নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর 1 সদর আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ABM মামুনুর রশিদ, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজা।